আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির দ্বিতীয় ক্লাসটা নিতে যাচ্ছি, যেটা আমাদের অ্যালিফ্যাটিক অংশের প্রথম ক্লাস। তো আজকের ক্লাসটার পরে তোমরা আশা করছি আরো একটা সিকিউ টপিক বলতে গেলে কমন পাবে, এবং এটা থেকে বলতে গেলে গত 2 বছরে তেমন একটা প্রশ্ন আসেনি, কিন্তু তার আগের বছরগুলোতে রেগুলার প্রশ্ন এসেছে। তো এখান থেকে আসার সম্ভাবনা অবশ্যই থাকছে। তো সেই কারণে আমরা প্রথমে কিছু কনসেপ্ট ক্লিয়ার করব, শেষে গিয়ে 2-1টা সিকিউ আমরা আলোচনা করে তোমাদের ধারণাটা ক্লিয়ার হলো কিনা সে সম্পর্কে আরেকবার যাচাই করে নেব। তো আমরা ক্লাসে চলে যাই। আচ্ছা, প্রথম অংশ যেটা, সেটা আমাদের এখানে সবচেয়ে পরিচিত 3টা সমগোত্রীয় শ্রেণী দেখা যাচ্ছে, অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। তো আমাদের এই 3টা যে খুবই পরিচিত সেটা তোমরা সবাই জানো, কারণ আমরা বলতে গেলে অর্গানিক শুরুই করি এই 3টা জিনিস দিয়ে। তো আমাদের প্রথম যে জিনিসটা এমসিকিউতে লাগবে সেটা হচ্ছে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে কোন ধরনের সংকরায়ন ঘটে। তো অ্যালকেনের ক্ষেত্রে প্রতিটা কার্বনে sp3 সংকরণ ঘটে। অ্যালকিনের ক্ষেত্রে দ্বিবন্ধনযুক্ত প্রতিটা কার্বনে sp2 ঘটে, কিন্তু যদি দ্বিবন্ধন ছাড়া অন্য কার্বনগুলো থাকে সেটাতে কি sp2 ঘটবে? আমরা তো সেটা নিয়ে আলোচনা করছি না, আমরা যেহেতু অ্যালকিন নিয়ে আলোচনা করছি, অর্থাৎ দ্বিবন্ধনযুক্ত কার্বনে sp2 সংকরণ ঘটবে, এবং অ্যালকাইনের ক্ষেত্রে ত্রিবন্ধনযুক্ত কার্বন দুটাতে sp সংকরণ ঘটবে। আচ্ছা, এখন সংকরণগুলো কিভাবে আসলো সেটা আমরা দেখি। প্রথমত, আমরা জানি কার্বনের সাধারণ ইলেকট্রন বিন্যাসে আমরা যখন সেটাকে যৌগে হিসাব করতে যাই, তখন উত্তেজিত অবস্থায় কি হয়, একটা s অরবিটালে একটা ইলেকট্রন এবং 3টা p অরবিটালে 3টা ইলেকট্রন থাকে। সুতরাং একটা s আর 3টা p মিলে sp3 ফর্ম করে। এখানে আমরা দেখতে পাচ্ছি মিথেন দেখানো হয়েছে আর ইথেন দেখানো হয়েছে। তো মিথেনের ক্ষেত্রে আমাদের এই যে একটা কার্বনের sp3 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 চারটা sp3 অরবিটাল, আর চারটা sp3 অরবিটালের সাথে অধিক্রমণ করেছে চারটা হাইড্রোজেন পরমাণুর s অরবিটাল। এভাবে আমাদের CH4টা এখানে তৈরি হয়েছে। একইভাবে পাশেরটাতে আমাদের তৈরি হচ্ছে ইথেন। ইথেন হচ্ছে CH3 অর্থাৎ এখানে 6টা হাইড্রোজেন পরমাণুর s অরবিটালের সাথে sp3 গুলোর অধিক্রমণ হয়েছে, আর পাশাপাশি 2টা কার্বনের একটা করে sp3 এর অধিক্রমণের ফলে বন্ডটা তৈরি হচ্ছে। আচ্ছা, অ্যালকিনের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, এইখানে আমাদের প্রথমত sp2 সংকরায়ন হচ্ছে, একটা করে p অরবিটাল প্রতিটা কার্বনে ফাঁকা আছে। এই p অরবিটালটার পাশাপাশি অধিক্রমণের কারণেই আমাদের এখানে আসলে পাই বন্ধন দেখা যায়। আমরা ডি বন্ধন মানে কি, একটা একটা হচ্ছে আমাদের সিগমা বন্ধন, আর একটা হচ্ছে আমাদের পাই বন্ধন। তো সেটা জিনিসটা কিভাবে আসে, এটা হচ্ছে আমাদের ভিজুয়ালাইজড একটা ইমেজ। আর শেষ চিত্র যেটা আমরা এটাতে দেখতে পাচ্ছি অ্যালকাইন। অ্যালকাইনের ক্ষেত্রে আমাদের কার্বনের প্রতিটা কার্বনের 2টা করে পি অরবিটাল সংকরায়নে অংশ নেয় না, ফলে এরা পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে আমাদের sp সংকরায়ন অ্যালকাইনের ক্ষেত্রে ঘটে। অর্থাৎ এইখানে আমাদের যে ত্রিবন্ধন থাকে, একটা সিগমা বন্ধন আর বাকি 2টা হচ্ছে আমাদের পাই বন্ধন। ঠিক আছে? আচ্ছা, আমরা পরবর্তী অংশে যাই। হুম। আচ্ছা, এখানে আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেগুলো একবার দেখে নেই। প্রথমত অ্যালকেন, অ্যালকেনদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোনো ধরনের পাই বন্ধনের উপস্থিতি নাই। তো যখন পাই বন্ধনের উপস্থিতি না থাকে এবং সবগুলো সিগমা বন্ধন থাকে, সিগমা বন্ধন কিন্তু খুবই শক্তিশালী পাই বন্ধনের চেয়ে, এবং এরা সহজে ভাঙতে চায় না। যেহেতু অ্যালকেনের ক্ষেত্রে কোনো সিগমা বন্ধন ছাড়া অন্য কোনো বন্ধন নেই, তো সেই কারণে এরা খুবই নিষ্ক্রিয় প্রকৃতির হয় এবং এদেরকে প্যারাফিন বলা হয়। আচ্ছা, দ্বিতীয় যে কথাটা আমরা আসবো সেটা হচ্ছে সমানতা। অ্যালকেনের ক্ষেত্রে চেইন সমানতা এবং আলোক সমানতা দেখা যায়। চেইন সমানতা কিরকম? ধরো 4টা কার্বন আছে একটা অ্যালকেনে, আমি চাইলে এটাকে 3টা কার্বনের একটা শিকল তার সাথে একটা পার্শ্ব শিকল হিসেবে দেখাতে পারি। তো এইভাবে যে কোনো ক্ষেত্রে কার্বনের 3-এর অধিক যখনই কার্বন হবে, সেই ক্ষেত্রে আমাদের এরকম চেইন সমানতা, 2-এর অধিক হলেও দেখানো যায়, 3-এর অধিক হলে আমাদের হচ্ছে চেইন সমানতা দেখানো সম্ভব। আর আলোক সমানতা এটা শুধুমাত্র 7-এর অধিক হলে দেখানো সম্ভব। এই জিনিসটা কিভাবে হবে আমাদের দেখছি। আলোক সমানতার ক্ষেত্রে আমাদের কি জানি, একটা এমন কার্বন থাকবে যার 4টা বাহুতে 4 ধরনের পার্শ্ব শিকল যুক্ত থাকে। তো এই কার্বনের যদি এই হাতে 3 কার্বন বিশিষ্ট একটা শিকল, এই হাতে 2 কার্বন বিশিষ্ট, এই হাতে একটা 1 কার্বন বিশিষ্ট, আর এই হাতে একটা 4 কার্বন বিশিষ্ট শিকল থাকে, তাহলেই তো আমাদের আলোক সমানতা সম্ভব, তাই না? এই কার্বনটার 4টা হাতে 4 ধরনের শিকল থাকলেই তো আমাদের আলোক সমানতা সম্ভব। তো এই ক্ষেত্রে আমাদের এই যে কেন্দ্রীয় কার্বন যেটা, সেটাকে বলা হয় হচ্ছে কাইরাল কার্বন। তো আসলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে অ্যালকেনের ক্ষেত্রে আমাদের আলোক সমানতা সম্ভব আছে। অ্যালকিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি sp2 সংকরায়ন ঘটে, এটা আমরা আগের স্লাইডেই দেখলাম। এখন sp2 এই সংকরণটা যদি আমরা ভাগ করতে যাই, একটা s আর 2টা p, অর্থাৎ 100-কে 3 দিয়ে ভাগ করলে কি হয়, 33.33% আছে হচ্ছে s বৈশিষ্ট্য, 66.67% আছে হচ্ছে p বৈশিষ্ট্য। তো এই কারণে
এখানে sp2 সংকরায়নটা ঘটছে আর পাই বন্ধনে ইলেকট্রোফিলিক সংযোজন ঘটে। হ্যাঁ, পাই বন্ধন মানেই কি? ইলেকট্রনের আধিক্য। ইলেকট্রনের আধিক্য মানে সেখানে এমন কিছু এসে আক্রমণ করবে যে ইলেকট্রনকে চায়। ইলেকট্রোফিলিক সংযোজন, অর্থাৎ ইলেকট্রনের প্রতি আকর্ষণ অনুভব করে সংযোজন। আচ্ছা, অ্যালকাইনের ক্ষেত্রেও আমরা সেটাই দেখতে পাবো, কারণ এখানেও পাই বন্ধন আছে। এখন একটা জিনিস আছে, এখান থেকে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে অ্যালকিন আর অ্যালকাইনের মধ্যে কে বেশি সক্রিয়। এখন আমরা দেখতে পাচ্ছি অ্যালকিনের ক্ষেত্রে এস বৈশিষ্ট্য হচ্ছে 33.33%, সেই জায়গায় অ্যালকাইনের ক্ষেত্রে এস বৈশিষ্ট্য হচ্ছে 50%। যখনই এস বৈশিষ্ট্যটা আমাদের বেশি থাকবে তখন সেই জিনিসটা স্টেবল বেশি হবে। যে জিনিসটা স্টেবল বেশি হবে সে কি বেশি সক্রিয় হবে? সে কম সক্রিয় হবে। সুতরাং যার এস বৈশিষ্ট্য কম তার সক্রিয়তা বেশি, অর্থাৎ অ্যালকিনের সক্রিয়তা বেশি। আচ্ছা, এবার আসি সমানতার ক্ষেত্রে। অ্যালকিন আর অ্যালকাইন দুইজনেরই যেহেতু ডাবল বন্ড আছে, আমাদের একজনের ডাবল বন্ড একজনের ট্রিপল বন্ড, তো ডাবল বন্ড আর ট্রিপল বন্ডটা যদি বহু শিকল বিশিষ্ট যৌগ থাকে সেই ক্ষেত্রে পাশের কার্বনে শিফট করতে পারে এবং এইভাবে আমাদের অবস্থান সমানতার সৃষ্টি হয়। এই জিনিসটা তোমাদের বুঝতে সমস্যা থাকার কথা না। জ্যামিতিক সমানতাটা কি করে আসে, এবং একটা প্রশ্ন আসে আমাদের প্রায়, সেটা হচ্ছে অ্যালকিনের ক্ষেত্রে জ্যামিতিক সমানতা হলেও অ্যালকাইনের ক্ষেত্রে হয় না কেন? আচ্ছা, দ্বিবন্ধনযুক্ত কার্বনের দেখবা এই কার্বনের দুটা হাত ফাঁকা, এই কার্বনের দুইটা হাত ফাঁকা। এখন এই কার্বনের দুইটা হাতে যদি ভিন্ন দুটা জিনিস থাকে এবং এই কার্বনের দুইটা হাতে যদি ভিন্ন দুইটা জিনিস থাকে, সেই ক্ষেত্রে আমাদের যে সিস ট্রান্স সমানতার সৃষ্টি হয়, এটা আমরা সমানতা অংশে পড়ে এসেছি। তোমাদের বইয়ে সমানতার বৈশিষ্ট্য অংশগুলোতে দেখলেই তোমরা জ্যামিতিক সমানতার বৈশিষ্ট্য দেখতে পাবে। এখন এই জিনিসটা খুবই ছোট একটা টপিক, সেই কারণে আমি সিকিউ সাজেশন ক্লাসে ওটা নিয়ে আলোচনা করিনি। তো তোমাদের এই যে জ্যামিতিক সমানতা, এই সমানতা শুধুমাত্র অ্যালকিনের ক্ষেত্রে ঘটে। কারণ কি? কারণ দ্বিবন্ধনযুক্ত অ্যালকিনের দুইটা হাত ফাঁকা আছে, কিন্তু অ্যালকাইনের ক্ষেত্রে তো ত্রিবন্ধন, তার তো দুইটা হাত ফাঁকা নাই, সে কিভাবে সিস ট্রান্স বিপরীত অংশ দেখাবে? তার তো দুটা হাতই নাই। সেই কারণে অ্যালকাইনের ক্ষেত্রে জ্যামিতিক সমানতা ঘটে না, কিন্তু অ্যালকিনের ক্ষেত্রে জ্যামিতিক সমানতা ঘটে। আচ্ছা, শেষ অংশ আমাদের অ্যালকাইনের আরেকটা আছে আমাদের সমানতা, সেটা হচ্ছে শিকল সমানতা, যেটা আমরা এই যে অ্যালকেনের ক্ষেত্রে দেখেছি চেইন, অ্যালকাইনের ক্ষেত্রেও সেই সেম ভাবে শিকল সমানতা হতে পারে। একাধিক কার্বন থাকলে শিকলের সৃষ্টি হতে পারে। আচ্ছা, চলে যাই আমরা পরবর্তী অংশে। এবার অ্যালকেন প্রস্তুতি। অ্যালকেন প্রস্তুতি আমাদের বলতে গেলে শুধুমাত্র খ নাম্বার অথবা গতে উদ্দীপক ধরার জন্য, অথবা ঘ নম্বরে উদ্দীপক ধরার জন্য লাগে। এছাড়া বেশিরভাগ ক্ষেত্রে এটা এমসিকিউতেই আসে। এখানে কিছু খ নম্বরের টপিক আছে, সেগুলো আমরা আলোচনা করব। তো প্রথমে আসি আমাদের বিক্রিয়াটা, উডস বিক্রিয়া। খুবই পরিচিত বিক্রিয়া। অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম ড্রাইথারের উপস্থিতিতে বিক্রিয়া করে উচ্চতর অ্যালকেন তৈরি করে। আচ্ছা, এখানে একটা কথা আছে, উচ্চতর অ্যালকেন, এই যে হায়ার কার্বন। কারণ কি? দেখো, এখানে একটা অ্যালকাইল হ্যালাইডের এই হ্যালোজেন আর এখানকার অ্যালকাইল হ্যালাইডের হ্যালোজেন, এরা দুজন সোডিয়ামের সাথে সোডিয়াম হ্যালাইড তৈরি করে ফেলেছে। এই যে অ্যালকাইল থাকলো, এই যে অ্যালকাইল থাকলো, পাশাপাশি যুক্ত হয়ে গেছে। দেখো, এখানে একটা নির্দিষ্ট কার্বন বিশিষ্ট অ্যালকাইল ছিল, এখানে কিন্তু সেটা ডাবল হয়ে গেছে। তো যখনই ডাবল হয়ে যাচ্ছে তার মানে কি? কার্বন সংখ্যা বেড়ে যাচ্ছে না? তো কার্বন সংখ্যা বেড়ে যাচ্ছে, সেই কারণে উডস বিক্রিয়াকে হচ্ছে বলা হয় উচ্চতর অ্যালকেন তৈরির বিক্রিয়া। আচ্ছা, দ্বিতীয় বিক্রিয়াটা যেটাই আছে, এখানে আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে ড্রাই ইথার কেন ব্যবহার করা হয় উডস বিক্রিয়াতে? আচ্ছা, সোডিয়াম ধাতুটা যে খুবই সক্রিয় এবং এটা পানির সাথে বিক্রিয়ায় যে আগুন ধরিয়ে দিতে পারে, এই জিনিসটা আমরা তৃতীয় অধ্যায়ে থেকেই জানি ফার্স্ট পেপারের। কারণ গ্রুপ একের পর্যায়ে যে মৌলগুলো আছে এরা খুবই সক্রিয় হয়। তো ড্রাই ইথার হচ্ছে পরিবেশটাকে শুষ্ক রাখে। শুষ্ক রাখার ফলে পানি সেখানে প্রবেশ করতে পারে না, অর্থাৎ সোডিয়ামের তাড়াতাড়ি অন্য কিছুর সাথে বিক্রিয়া ঘটে না, সে এই বিক্রিয়াটাতেই ফোকাস করতে পারে। আচ্ছা, চলে যায় এর পরের বিক্রিয়াটাতে, ক্লিমেনসন বিজারণ। আচ্ছা, ক্লিমেনসন বিজারণের ক্ষেত্রে আমাদের একটাই প্রশ্ন আসে, সেটা হচ্ছে কার্বনিল মূলককে মিথিলিন মূলকে কিভাবে পরিণত করা যায়। আচ্ছা, কার্বনিল মূলকটা কি? আমাদের এই যে এই মূলকটা, এটা হচ্ছে আমাদের কার্বনিল মূলক, আর এই মূলকটা এটা হচ্ছে আমাদের মিথিলিন মূলক। তো এখানে আমাদের প্রশ্ন, বিক্রিয়াটার নামেই আছে ক্লিমেনসন বিজারণ। বিজারণ বিজারণ হলে কি হয়? হাইড্রোজেন প্রবেশ করানো, সহজ ভাষায়। তো অক্সিজেনকে রিপ্লেস করে আমরা দুইটা হাইড্রোজেন প্রবেশ করিয়ে দিয়েছে। এই ক্ষেত্রে আমাদের প্রভাবক লাগে জিঙ্ক অ্যামালগাম আর এইচসিএল, গাঢ় এইচসিএল। ঠিক আছে, পরের বিক্রিয়াটা যেটা, সেটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক থেকে। গ্রিগনার্ড বিকারক হচ্ছে একটা মাস্টার জিনিস, যেটা অর্গানিক কেমিস্ট্রিতে এর থেকে সবকিছু তৈরি করা যায়। সহজ ভাষায় যদি বলতে চাই, যে কেউ যদি গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া জানে, তার প্রশ্নে যেটাই থাকুক না কেন, সে গ্রিগনার্ড বিকারক থেকে সেটা তৈরি করতে পারবে, যদি প্রশ্নে গ্রিগনার্ড বিকারক কোনোভাবে দেওয়া থাকে। তো আমরা গ্রিগনার্ড বিকারকটা পরবর্তী ক্লাসে সম্পূর্ণ একসাথে সবগুলো বিক্রিয়া দেখে আলোচনা করব। তো এখানে আমরা গ্রিগনার্ড বিকারকের একটাই বিক্রিয়া জানবো, সেটা হচ্ছে এই যে গ্রিগনার্ড বিকারকের সংকেত কি? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। গ্রিগনার্ড বিকারককে বলে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এর সাথে যদি তুমি শুধু পানির বিক্রিয়া দাও, তাহলে দেখবে আমাদের অ্যালকেন তৈরি হয়েছে। এখন এখানে একটা কথা আছে,
কার্বন সংখ্যা সেম। কার্বন সংখ্যা কিভাবে সেম থাকলো? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এইখানে আমার এই যে অ্যালকাইল অংশটা ছিল তার সাথে থেকে এই ম্যাগনেসিয়াম হ্যালাইড অংশটা আর এখান থেকে OH মিলে এই যে আলাদা হয়ে গেল। মাঝখানে এখানে একটা H+ ছিল, এই হাইড্রোজেনটা এসে এখানে অ্যালকাইলের সাথে যুক্ত হয়ে RH তৈরি করছে। তো এই যে RH টা তৈরি হচ্ছে, এখানে কিন্তু আর তৈরি হয়েছিল। আর তৈরি হওয়া মানে কি? উচ্চতর অ্যালকেন তৈরি হওয়া। কিন্তু এখানে আমার কিন্তু উচ্চতর অ্যালকেন তৈরি হয়নি। এখানে যত কার্বনের আমার গ্রিগনার্ড বিকারক নিয়েছিলাম তত কার্বনেরই অ্যালকেন পেয়েছি, অর্থাৎ কার্বন সংখ্যা সেম আছে। শেষ বিক্রিয়াটা যেটা, এটা তোমরা 9-10 থেকে জানো, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। সোডিয়াম ইথানয়েটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ সোডা লাইমের উপস্থিতিতে বিক্রিয়ায় মিথেন তৈরি হয় এবং সোডিয়াম কার্বনের তৈরি হয়। এক্ষেত্রে 2টা কার্বন ছিল সোডিয়াম ইথানয়েটে, সেখান থেকে একটা কার্বন কমে গিয়েছে, অর্থাৎ কার্বন সংখ্যা কমে যাচ্ছে, লোয়ার। ডিকার্বক্সিলেশন, কার্বন কমে যাওয়া। তাহলে একটা বিক্রিয়াতে আমার কার্বন বাড়লো, একটা বিক্রিয়াতে কার্বন সমান থাকলো, একটা বিক্রিয়াতে কার্বন কমে গেল। কখন লাগবে আমার এগুলা? আমাকে কত কার্বনের যৌগ তৈরি করতে বলেছে সেটার উপর ডিপেন্ড করে আমার অ্যালকেন এইভাবে অ্যালকেন প্রস্তুত করতে হবে। তো উদ্দীপক থেকে আমার মূলত অ্যালকেন প্রস্তুতি আসে না, অ্যালকেন থেকে অন্য কিছু প্রস্তুতি আসতে পারে। তো তার জন্য আমার আসলে এই বিক্রিয়াগুলোর খুবই দরকার, বা এই পাশের অংশটা কি সেটা জানার জন্য অনেক সময় অ্যালকেনের বিক্রিয়াটা জানা লাগে। অ্যালকেন পরীক্ষাতে খুবই কম আসে। আচ্ছা, পরবর্তী স্লাইডে চলে যাই। এবার আমাদের আসছে অ্যালকিন প্রস্তুতি, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। তো অ্যালকিন প্রস্তুতিতে আমাদের প্রথম বিক্রিয়াটা দেখি। প্রথমে লিখেছে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন প্রস্তুতি। আচ্ছা, অ্যালকাইল হ্যালাইডে আমরা দেখছি যে এইখান থেকে অ্যালকাইল হ্যালাইডের এই অংশ থেকে যদি আমি ক্লোরিন আর এই অংশ থেকে একটা হাইড্রোজেন নিয়ে নেই, দিয়ে HCl বের করে দেই, তাহলে আমার কি তৈরি হবে? আমার এখানে কার্বনের একটা হাত ফাঁকা হবে, এখানে কার্বনের একটা হাত ফাঁকা হবে। আমি দুটার মধ্যে পাই বন্ধন যদি করে দেই, তাহলে তো আমি অ্যালকিন পাচ্ছি। কিন্তু এখানে 2 ধরনের বিক্রিয়া ঘটে। অ্যালকাইল হ্যালাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিলে আমার হচ্ছে অ্যালকিনও তৈরি হয়, আবার আমার অ্যালকোহলও তৈরি হয়। তো কোন ক্ষেত্রে অ্যালকোহল হবে আর কোন ক্ষেত্রে অ্যালকিন হবে? দেখো, এক ক্ষেত্রে আমার বের করে নিচ্ছি, আরেক ক্ষেত্রে আমার প্রতিস্থাপন হচ্ছে। তাহলে একটা অপসারণ বিক্রিয়া, একটা প্রতিস্থাপন বিক্রিয়া। তো কোন ক্ষেত্রে অপসারণ হবে আর কোন ক্ষেত্রে প্রতিস্থাপন হবে, এটা বিক্রিয়া মাধ্যমের উপরে নির্ভর করে। তো আমরা বেশিরভাগই এভাবে পড়ে এসেছি যে জল অল, অর্থাৎ জলীয় মাধ্যমে বিক্রিয়ার ফলে অ্যালকাইল হ্যালাইড থেকে প্রতিস্থাপিত হয় অল, অর্থাৎ অ্যালকোহল তৈরি হবে। সুতরাং আমাদের এইখানে যদি আমরা জলীয় মাধ্যম ইউজ করি অ্যাকিউয়াস, সেই ক্ষেত্রে আমাদের অ্যালকোহল তৈরি হবে। আর যদি আমরা অ্যালকোহলিক মাধ্যম ইউজ করি, সেই ক্ষেত্রে অপসারণ বিক্রিয়া ঘটবে এবং অ্যালকিন তৈরি হবে। আশা করি এই অংশটা ক্লিয়ার। আচ্ছা, পরের বিক্রিয়াটাতে যায়, সেটা হচ্ছে অ্যালকোহল থেকে। দেখো, এবার অ্যালকোহল থেকেই আমাদের হচ্ছে অ্যালকিন প্রস্তুতি হবে। আচ্ছা, এইখানে যদি আমরা একটু খেয়াল করি, এই OH আর এই H, এই দুইজনকে যদি আমি কোনো মতে বের করে দেই ওইখান থেকে, তাহলে তো CH2 হচ্ছে দুইটা কার্বনের একটা করে হাত ফাঁকা হচ্ছে, H আর OH মিলে পানি বের হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার অ্যালকোহল থেকে শুধু একটাই কাজ, পানি বের করা। তো পানি বের করার জন্য এমন কাউকে লাগবে যে পানি শুষে নিবে। তো পানি শুষে কারা নেয়? নিরোধক। এই যে সালফিউরিক অ্যাসিড একটা খুবই পরিচিত নিরোধক। তো সালফিউরিক অ্যাসিড ওর সাথে বিক্রিয়া করে পানি বের করে নিল। বিক্রিয়াটা এক ধাপে দেখতে মনে হচ্ছে হ্যাঁ ও জাস্ট পানিটাকে বের করে দিছে, বাট না, ভিতরে একটু হালকা মেকানিজম আছে। বিক্রিয়াটা আমরা দেখি। অ্যালকোহলের এই যে OH, এইখান থেকে আমাদের এইখানকার একটা H আর এখানকার একটা OH মিলে প্রথমে পানি বের করে দিল। আচ্ছা, তাহলে এখানে সালফিউরিক অ্যাসিডের কোন অংশটা থেকে গেল? সালফিউরিক অংশের অ্যাসিডের তাহলে SO4H+ থাকছে। সেই SO4H+টা গিয়ে CH3CH2 এর সাথে প্রথমে যুক্ত হচ্ছে। আচ্ছা, যদি সেটা যুক্ত হয় SO4H- আর CH3CH2+ যুক্ত হয়ে প্রথমে একটা এই যে মাধ্যমিক যৌগ তৈরি করলো, তারপরে সেটা ভেঙে গিয়ে আমাদের সালফিউরিক অ্যাসিড আবার ফেরত চলে যায়। আচ্ছা, দেখো, বিক্রিয়ার শুরুতে আর বিক্রিয়ার শেষে সালফিউরিক অ্যাসিড একই অবস্থায় আছে। এটাই হচ্ছে আদর্শ প্রভাবকের ধর্ম, যে আদর্শ প্রভাবক বিক্রিয়ার শুরুতে এবং বিক্রিয়ার শেষে একই অবস্থায় থাকে। ঠিক আছে, আমরা শেষ বিক্রিয়াটা যেটা দেখবো অ্যালকিন প্রস্তুতির। আসলে অ্যালকিন প্রস্তুতি, অ্যালকেন প্রস্তুতি, এগুলো আরো অনেক বিক্রিয়া আছে, কিন্তু আমাদের HSC লেভেলে সবগুলোর প্রয়োজনীয়তা নাই। প্রয়োজন অনুযায়ী 3 স্টার টপিক যে কটা, সেই কটাকে আগে সাজিয়ে নিয়েছি। আচ্ছা, অ্যালকাইন থেকে কিভাবে তৈরি করা যায়, এই বিক্রিয়াটাও আমাদের অনেকবারই আসে। যে অ্যালকাইনের মধ্যে যখনই আমরা হাইড্রোজেন চালনা করি নিকেল প্রভাবকের উপস্থিতিতে, প্রথমে অ্যালকিন, তারপরে অবশিষ্ট হাইড্রোজেন আবার নিকেল প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া করে অ্যালকেইন প্রস্তুত করে। এখন প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আমার তো দরকার অ্যালকিন, আমার তো অ্যালকেন পর্যন্ত চলে গেলে মুশকিল। তো এই ক্ষেত্রে যে জিনিসটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট, প্রভাবক বিষ বলা হয় এটাকে। এই প্রভাবক বিষ যে কাজটা করে
এই বিক্রিয়াটাকে এক ধাপ গিয়ে তারপরে থামিয়ে দেয়। প্রভাবক বিষ মানে কি, সে প্রভাবকের প্রভাবন ক্ষমতাটাকে কমায়। তো প্রভাবকের প্রভাবন ক্ষমতা কমে যাওয়া মানেই তো বিক্রিয়াটা আর সামনের ধাপে যাবে না। সুতরাং এভাবে অ্যালকিন প্রস্তুতি হয়। এই জিনিসটার নাম মনে রাখতে হবে, প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট, এটা একটা প্রভাবক বিষ। আচ্ছা, আমরা পরের টপিকটাতে যাই, অ্যালকাইনের অম্লধর্মিতা। আচ্ছা, এই টপিকটা খুবই বেশি পরীক্ষাতে আসে যে অ্যালকাইন কেন অম্লধর্মী। অম্লধর্মী মানে কি, অ্যাসিড। আচ্ছা, তো আমরা এখানে প্রথমত অ্যালকাইনের সংকরায়ন দেখে এসেছি একটু আগেই, যে এসপি সংকরায়ন ঘটে। তো এসপি সংকরায়নের ফলে যেটা হয়, 50% এস বৈশিষ্ট্য থাকায় এই কার্বন আর এই কার্বন খুবই শক্ত একটা বন্ডে থাকে এবং খুব কাছাকাছি অবস্থানে থাকে। ফলে এই দিকে তার সাথে যে হাইড্রোজেনের বন্ডটা আছে, এই বন্ডটা কিছুটা শিথিল হয়ে পড়ে। তো এই দুই পাশের হাইড্রোজেন গুলো যখনই শিথিল হয়ে পড়বে, তারা তো সহজেই অপসারিত হবে। আর এই অ্যালকাইনের অম্লধর্মীটা শুধুমাত্র এই অ্যালকাইন 1 এর ক্ষেত্রেই ঘটে, কারণ একদম সাইডে আছে, ওর সাথে শুধু একটা হাইড্রোজেনই যুক্ত থাকতে পারে। অ্যালকাইন 1 এর অম্লধর্মিতার কিছু পরীক্ষা আছে, এগুলো আমরা কিভাবে জানতে পারি, যে এই 3টা পরীক্ষা, এটা পুরোপুরি সৃজনশীলের গ নম্বরে আসে অথবা ঘতেও আসতে পারে। প্রথম বিক্রিয়াটা হচ্ছে সোডিয়াম ধাতু সহ পরীক্ষা। সোডিয়াম ধাতু, আমরা জানি ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া কি হয়, হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। এখানেও সেম বিষয়, ধাতুর সাথে আমাদের অ্যালকাইনের বিক্রিয়ায় সোডিয়াম অ্যালকাইনাইড তৈরি হচ্ছে, আর হচ্ছে আমাদের হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে। ঠিক আছে, দ্বিতীয় বিক্রিয়াটা হচ্ছে ডাই অ্যামিন সিলভার নাইট্রেট সহ। আচ্ছা, এই যে বলতে গেলে এই দ্বিতীয় আর তৃতীয় বিক্রিয়ার বিকারকটা মনে রাখাই আসল, ডাই অ্যামিন সিলভার নাইট্রেট এবং ডাই অ্যামিন কপার ক্লোরাইড। এই দুইটা বিক্রিয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে, ওই হাইড্রোজেন গুলো প্রতিস্থাপিত হয়ে এখানে কপার বসে যাচ্ছে আর এখানে সিলভার বসে যাচ্ছে। বাকি অংশটুকু দেখো তুমি, অ্যামোনিয়া 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 অ্যামোনিয়া, এখানে অ্যামোনিয়াম আয়নের সাথে এখানে নাইট্রেট ছিল, এখানে নাইট্রেট যুক্ত হয়েছে, এখানে ক্লোরাইড ছিল, এখানে ক্লোরাইড যুক্ত হয়েছে। সুতরাং পরের অংশটা খুব একটা কঠিন না। মেইন হচ্ছে তোমার এই বিকারকটাই মনে রাখা, ডাই অ্যামিন সিলভার নাইট্রেট এবং ডাই অ্যামিন কপার ক্লোরাইড। তো এই 3টা বিক্রিয়া দিলে অ্যালকাইনের অম্লধর্মিতার প্রমাণ পাওয়া যায়। আচ্ছা, আমাদের পরবর্তী টপিক যেটা, সেটা হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা। এটাও আমরা 9-10 থেকেই জানি যে অসম্পৃক্ত যৌগ কারা, যারা দ্বিবন্ধনযুক্ত অথবা ত্রিবন্ধনযুক্ত যৌগ, অর্থাৎ অ্যালকিন আর অ্যালকাইন, এদের অসম্পৃক্ততার পরীক্ষা কি ধরনের, আমরা ব্রোমিন দ্রবণ পরীক্ষা দিতে পারি। ব্রোমিনের লাল বর্ণকে বর্ণহীন করে, এটা আমরা 9-10 থেকেই জানি। তো অ্যালকিনের ক্ষেত্রে যখন আমরা ব্রোমিনের সাথে বিক্রিয়া দেব, সেই ক্ষেত্রে হচ্ছে অ্যালকাইনের একটা করে বন্ড ভেঙে যাবে, একটা করে ব্রোমিন যুক্ত হয়ে যাবে। অ্যালকাইনের ক্ষেত্রেও আমাদের 2টা করে বন্ড ছিল পাই বন্ড, 2টা পাই বন্ড ভেঙে 4টা হাত ফাঁকা হচ্ছে, 4টা হাতে 4টা ব্রোমিন বসে যাচ্ছে। ব্রোমিন দ্রবণের লাল বর্ণ বর্ণহীন হচ্ছে। পরের বিক্রিয়াটা হচ্ছে বেয়ার দ্রবণ পরীক্ষা। এটাও আমাদের 9-10 থেকেই আছে, যে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে এদের গোলাপি বর্ণ যেটা ছিল ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সেটাকে বর্ণহীন করে। এবং এখানে অ্যালকিনের ক্ষেত্রে তৈরি হয় হচ্ছে ইথিলিন গ্লাইকল এবং অ্যালকাইনের ক্ষেত্রে তৈরি হয় হচ্ছে অক্সালিক অ্যাসিড। তো এই টপিকটা নিয়ে তোমাদের খুব একটা কনফিউশন থাকার কথা না, এটা তোমরা বলতে গেলে প্রায় সবাই জানো। ঠিক আছে, পরবর্তী টপিক যেটা, এইটা হচ্ছে আমাদের একটা খুবই 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 গুরুত্বপূর্ণ টপিক, কারণ এখান থেকে আমাদের কৌশল বা মেকানিজম গুলো, পরের যে মেকানিজম গুলো আছে সেটাতে বেশি কাজে লাগবে। আচ্ছা, তো বন্ধন বিভাজন, কোনো কিছু বন্ধনে আছে মানেই তো সে স্টেবল অবস্থায় আছে। তো যখন তার বন্ধনটা বিভাজন হয়ে যাবে, এখান থেকে এ আলাদা চলে গেল, এ আলাদা চলে গেল, তো যখনই তারা আলাদা চলে যাবে, তখন কি দুজনেরই অভাব তৈরি হবে। তো বন্ধনটা যখন সুষম বিভাজন হবে, অর্থাৎ 2টা পরমাণুর মধ্যে যখন তড়িৎ ঋণাত্মকতার কোনো পার্থক্য থাকবে না, দুজনেই যখন সমান সমান, তখন তারা যে বন্ধন বিভাজনের ফলে যে জিনিসটা তৈরি করবে, সেটা হচ্ছে ফ্রি রেডিকেল। তো ফ্রি রেডিক্যাল জিনিসটার ক্ষেত্রে এই জিনিসটা খুবই সক্রিয়। এবং দ্বিতীয় কথা যে জিনিসটা মনে রাখবা, সেটা হচ্ছে এদের দুজনেরই অভাব আছে। এটা স্টেবল অবস্থায় ছিল, এখন সংসার ভেঙে গেছে। সংসার ভেঙে গেছে মানে কি, দুইজন মিলে আনস্টেবল অবস্থায় আছে, তাড়াতাড়ি অন্য কারোর সাথে আবার প্যাচ আপ করতে চায়। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে অসম বিভাজন মানে কি হচ্ছে, জিনিস দুটা সমানই না, আগে থেকেই দুজনের মধ্যে ক্যাচাল, একজন বেশি পজিটিভ একজন বেশি নেগেটিভ। তো পজিটিভ অংশ পজিটিভ নিয়ে চলে গেল, নেগেটিভ অংশ নেগেটিভ নিয়ে চলে গেল। আসলে তো পজিটিভ অংশ বলে কিছু নাই, নেগেটিভ অংশ ওর 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 যেটুকু ভাগ ছিল সেটাও নিয়ে চলে গেছে, মানে সেই কারণে এই অভাবে পড়ছে মানেই পজিটিভ। তাহলে পজিটিভ অংশ আর নেগেটিভ অংশ, দুইটা অংশ তৈরি হচ্ছে অসমবিভাজন, এটুকু আমরা জানি। সমস্যাটা যেখানে লাগে সেটা হচ্ছে কে ইলেকট্রোফাইল আর কে নিউক্লিওফাইল। আমরা প্লাস দেখে মনে করি প্লাস যেহেতু, তাহলে এ মনে হয় নিউক্লিওফাইল, যে মাইনাস সে মনে হয় ইলেকট্রোফাইল। না, যে প্লাস সে কি প্লাস কিছুকে চাইবে, সে তো নেগেটিভ কিছুকে চাইবে নিজে প্রশমিত হওয়ার জন্য। তো যখন সে প্রশমিত হতে চাইবে, তখন সে চাইবে কাকে, নেগেটিভ কিছুকে, ইলেকট্রনকে, ইলেকট্রনের প্রতি আকর্ষণ অনুভব করবে, অর্থাৎ ইলেকট্রোফাইল তৈরি হবে। আর যে নেগেটিভ অংশ,
সে তো চাইবে পজিটিভ কিছুকে, অর্থাৎ সে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ অনুভব করবে, পজিটিভ কিছুর প্রতি আকর্ষণ অনুভব করবে, সে হবে নিউক্লিওফাইল। আচ্ছা, এই ক্ষেত্রে আবার আরো একটা টার্ম আছে যেটা আমাদের কার্বনের ক্ষেত্রে প্রযোজ্য, যে প্লাস জিনিসটা তৈরি হয়েছে এই জিনিসটা তো একটা পজিটিভ আয়ন, কার্বোনিয়াম আয়ন অথবা কার্বো ক্যাটায়ন। যে নেগেটিভ জিনিসটা তৈরি হয়েছে এটা হচ্ছে কার্বন অ্যানায়ন বা কার্বান আয়ন, সহজ কথায়। ঠিক আছে, এখন আমাদের যে জিনিসটা লাগবে এই জিনিসটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি দরকার মেকানিজম বোঝার ক্ষেত্রে, যে স্থায়িত্বের ক্রম, সক্রিয়তার ক্রম। আচ্ছা, প্রথমটা থেকেই আসি। আমরা আগেই বলেছি যে ফ্রি রেডিক্যাল বন্ধনের সুষম বিভাজনের ফলে তৈরি হয়েছে, অর্থাৎ এখন দুজনেই অভাবে আছে। এখন অভাবে যখন আছে এর ক্ষেত্রে তিনজন আছে অ্যালকাইল গ্রুপ, আমরা জানি অ্যালকাইল গ্রুপ হচ্ছে দাতা গ্রুপ। তো ওর আছে অভাব ইলেকট্রনের, এ ওকে দিচ্ছে, এ ওকে দিচ্ছে, এ ওকে দিচ্ছে। তো তিনজন যখন ওকে দিচ্ছে, ওর তিনটা বন্ধু, ওর অভাবটা অনেকখানি পূরণ হয়ে যাচ্ছে। দ্বিতীয় জনের ক্ষেত্রে একজন দেওয়ার আছে, দুইজন দেওয়ার আছে, তৃতীয় জন তো দিতে পারে না, সে তো নিজেই অনেক গরিব। আচ্ছা, চতুর্থ জনের ক্ষেত্রে শুধু একজনই দেওয়ার আছে, তাও তো একটা কিছু অবস্থায় আছে। লাস্ট জন, তৃতীয় জন পর্যন্ত একজন দেওয়ার আছে, চতুর্থ জনের তো দেওয়ার কেউই নাই। তাহলে এর অভাবটা সবচেয়ে বেশি, এর সক্রিয়তাটাও সবচেয়ে বেশি। এর সক্রিয়তাটা কম কেন? কারণ ওর অভাব অনেকখানি পূরণ হয়ে গেছে, ওর আর চাহিদা কম এখন। তাহলে চাহিদা যার কম, স্থায়ী সে বেশি। সুতরাং আমাদের স্থায়িত্বের ক্রমটা হবে 3 ডিগ্রিতে স্থায়ী বেশি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি কিসের হিসাবে হয়? একটা কার্বনের সাথে কয়টা কার্বন যুক্ত আছে এই হিসাবেই হয়। তাহলে এই 3 ডিগ্রিটার স্থায়িত্ব সবচেয়ে বেশি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, সবার শেষে ফকির। আচ্ছা, পরের অংশে যাই। কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম। আচ্ছা, কার্বোক্যাটায়নের ক্ষেত্রেও আমরা দেখলাম ওর ভাগের যেটা ছিল সেটাও নিয়ে চলে গেছে। ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে সমান সমান ভাগ হয়েছে সম্পত্তি, এবং কার্বোক্যাটায়নের ক্ষেত্রে কি, যে নেগেটিভ অংশ ছিল ওর সাথে সে পুরোটাই নিয়ে চলে গেছে। তো এখন যে সে যদি পুরোটাই নিয়ে চলে যায় তাহলে তো ও মারাত্মক অভাবে আছে। কারণ ও মারাত্মক অভাবে আছে, এই সময় ওকে সাহায্য করার জন্য ওর তিনটা বন্ধুও আছে, তিনজন মিলে ওকে দিচ্ছে ইলেকট্রন। ঠিক আছে, ইলেকট্রন দিয়ে দিল, ও একটু হলেও শান্ত অবস্থায় আছে। দ্বিতীয় জনের ক্ষেত্রে দেওয়ার দুইজন আছে, আছে তো তাও ওর থেকে একটু কম শান্ত হচ্ছে, কিন্তু শান্ত তো হচ্ছে। তৃতীয় জনেরও একজন আছে দেওয়ার, তৃতীয় জনও দ্বিতীয় জনের চেয়ে কম হলেও একটু শান্ত আছে। চতুর্থ জনের দেওয়ার কেউই নাই, তাহলে চতুর্থ জনের সক্রিয়তাটা মারাত্মক। এখন আমাদের বলেছে স্থায়িত্বের ক্রম। স্থায়িত্বের ক্রম কি দেখো, প্রথম জন আনস্টেবল ছিল, তিনজন তাকে দিয়ে একটু শান্ত করছে, তাহলে প্রথম জনের স্টেবিলিটি অবশ্যই বেশি, দ্বিতীয় জনের তার চেয়ে কম, তৃতীয় জনের তার চেয়েও কম, চতুর্থ জনের একদমই স্টেবিলিটি নাই, অর্থাৎ 3 ডিগ্রি স্টেবিলিটি সবচেয়ে বেশি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে হচ্ছে শুধু কার্বোক্যাটায়ন। আচ্ছা, এবার আমাদের আসছে কার্বো অ্যানায়নের স্থায়িত্বের ক্রম। আচ্ছা, অ্যানায়ন কি, ও তো চোর, সহজ কথায়। ও আগের জনের কাছ থেকে ইলেকট্রন চুরি করে নিয়ে চলে আসছে। এখন ও চুরি করে নিয়ে আসছে, ওর মাথায় এমনি অনেক নেগেটিভ থটস আছে, হ্যাঁ আমি চুরি করলাম, আমি যদি ধরা পড়ি। ওর তিন ফ্রেন্ড মিলে ওকে আরো ফাঁসানোর জন্য বলতেছে তোকে পুলিশে খবর দিয়ে দিব। ওর তো এখন মারাত্মক অবস্থা। দ্বিতীয় জনের ক্ষেত্রেও দুইজন মিলে চাপ দিচ্ছে যে না তুই কাজটা ঠিক করিস নাই, তৃতীয় জনের ক্ষেত্রেও একজন চাপ দিচ্ছে যে না কাজটা ঠিক করিস নাই, চতুর্থ জনের তো চুরি করলো কি না করলো আমার কি, চতুর্থ জন খুবই শান্তিতে আছে। আচ্ছা, তো প্রথম জন এমনি চাপে আছে, তারপরে তুমি আরো চাপ দিচ্ছ তাকে 3 দিক থেকে, তাহলে তো তার আনস্টেবিলিটি মারাত্মক অবস্থায়, অর্থাৎ সে চরম সক্রিয়। এখন কার্বো আনায়নের ক্ষেত্রে এই কারণেই আমাদের সক্রিয়তার ক্রমটা বিপরীত হয়। এই ক্ষেত্রে এ সবচেয়ে বেশি স্থায়িত্ব, তারপরে এর স্থায়িত্ব, তারপরে এর স্থায়িত্ব। যদি সক্রিয়তার ক্রম বলতো তখন ও সবচেয়ে বেশি সক্রিয়, তারপরে ও সক্রিয়, তারপরে এ সক্রিয়, তারপরে এ সক্রিয়, অর্থাৎ 3 ডিগ্রি থেকে 2 ডিগ্রি বেশি স্থায়ী, 2 ডিগ্রি থেকে 1 ডিগ্রি কার্বো অ্যানায়ন বেশি স্থায়ী, এবং সবচেয়ে কম হচ্ছে, সবচেয়ে বেশি স্থায়ী হচ্ছে এই যে CH3- এই কার্বো অ্যানায়নটা। সুতরাং কার্বো অ্যানায়নের স্থায়িত্বের ক্রম, কার্বো ক্যাটায়নের স্থায়িত্বের ক্রম এবং ফ্রি রেডিক্যালের স্থায়িত্বের ক্রম, এই তিনটাতে তো তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। ঠিক আছে, এরপরে চলে যায় আমাদের অ্যালকিনের সংযোজন। আচ্ছা, অ্যালকিনের সংযোজন, অ্যালকিন হচ্ছে দ্বিবন্ধনযুক্ত যৌগ, এর সাথে সংযোজন মানে ওই তো পাই বন্ধন ভাঙবে, দুইটা হাত ফাঁকা হবে, দুইটা হাতে কিছু যুক্ত হবে, এটাই সংযোজন। আচ্ছা, এখন এই সংযোজন হতে পারে কিভাবে? প্রথম টপিকটা লিখেছে প্রতিসম বিকারকের সাথে। আচ্ছা, প্রতিসম বিকারক কারা? যাদের দুইটা হাতে একই জিনিসই যুক্ত আছে। ধরো হাইড্রোজেন হাইড্রোজেন হতে পারে, ব্রোমিন ব্রোমিন হতে পারে, অক্সিজেন হতে পারে, যেটাই হোক। তো
তো এখন এই যে আমাদের অ্যালকিনের সাথে যখন হাইড্রোজেনের বিক্রিয়া দিব, অ্যালকিনের দুইটা কার্বনের দুইটা হাত ফাঁকা হচ্ছে, দুইটা হাতে দুইটা হাইড্রোজেন বসিয়ে দিলাম, আমার অ্যালকিন পেয়ে গেলাম। প্রতিসম বিকারকের সাথে বিক্রিয়া শেষ। দ্বিতীয়টা হচ্ছে অপ্রতিসম বিক্রিয়কের সাথে অপ্রতিসম অ্যালকিনের বিক্রিয়া। আচ্ছা, অপ্রতিসম বিক্রিয়ক কারা? ধরো এই যে এইচ এ বিআর বিআর ও ও ছিল, তার বদলে আমি দিলাম হাইড্রোজেনের সাথে একটা ব্রোমিন। দেখো, হাইড্রোজেন এক জিনিস, ব্রোমিন এক জিনিস, এরা কি একই জিনিস না আলাদা জিনিস? অর্থাৎ এরা অপ্রতিসম বিকারক। দ্বিতীয় টার্ম যেটা, সেটা হচ্ছে অপ্রতিসম অ্যালকিন। অপ্রতিসম অ্যালকিন কারা? এই যে দ্বিবন্ধনযুক্ত অ্যালকিনের এই হাতে জয়টা হাইড্রোজেন, ধরো এই হাতে হাইড্রোজেন, এই হাতে একটা CH3, এই হাতে একটা হাইড্রোজেন, এই হাতে একটা অন্য কিছু বা হাইড্রোজেনই দিলাম। এই দুইটা কার্বনের দুইটা হাত কি একই জিনিস দিয়ে পূর্ণ আছে না আলাদা জিনিস দিয়ে পূর্ণ আছে? যেহেতু আলাদা জিনিস দিয়ে পূর্ণ আছে, এরা হচ্ছে অপ্রতিসম অ্যালকিন। আচ্ছা, তো আমাদের অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়াতে কি ধরনের নিয়ম ফলন করে হবে, এবং এই জিনিসটাই আমাদের গ আর ঘতে মেইন টপিক। মার্কনিকভ নীতি, অ্যান্টি মার্কনিকভ নীতি বা খারাসের নীতি। মার্কনিকভ নীতিটা কোন আদর্শে ঘটে? ইলেকট্রন আকর্ষী আয়নিক বিক্রিয়া ঘটে মার্কনিকভ নীতির ক্ষেত্রে। আর যখন আমাদের বিপরীত মার্কনিকভ বা খারাসের নীতি ঘটবে, সেই ক্ষেত্রে আমাদের ফ্রি রেডিক্যাল মেকানিজমে ঘটবে। অর্থাৎ আমাদের কিন্তু ফ্রি রেডিক্যাল আর কার্বোক্যাটায়নের প্রায়োগিক দিকটা এখনই আমরা পেয়ে যাচ্ছি। তো পরবর্তী স্লাইডে চলে যাই, মার্কনিকভ নীতিতে প্রথমে আসি। আচ্ছা, তো এখানে আমাদের একটা অপ্রতিসম অ্যালকিন দেখতে পাচ্ছি। কারণ কি? এই কার্বনে দেখো, ওর একটা হাতে একটা অ্যালকাইল মূলক আছে, একটা হাতে হাইড্রোজেন আছে। এই কার্বনের দুই হাতে দুইটা হাইড্রোজেন আছে, অর্থাৎ দ্বিবন্ধনযুক্ত দুইটা কার্বনের উভয় হাত কিন্তু একই জিনিস দিয়ে পূর্ণ নয়, আলাদা কিছু দিয়ে পূর্ণ আছে। আচ্ছা, তার সাথে বিক্রিয়া দিচ্ছে HBr এর, এই যে একটা অপ্রতিসম বিকারকের। এখন এই ক্ষেত্রে দুইটা জিনিস তৈরি হতে পারে। এই যে আমরা জানি ওর এখানে একটা হাত ভাঙবে আর এর এখানে একটা হাত ভাঙবে। এখন কেউ হয়তো এখানে হাইড্রোজেন দিবে, কেউ এখানে ব্রোমিন দিবে, আবার কেউ এখানে ব্রোমিন দিবে, কেউ এখানে হাইড্রোজেন দিবে। তো কারটা ঠিক? দুইজনেরটাই তো ঠিক, কথাতে তো কোনো ভুল নাই। কিন্তু দুইজনেরটা তো ঠিক হলে হবে না, অবশ্যই কিছু লজিক থাকা লাগবে। সেই লজিকটার কারণেই আমরা এখন মেকানিজমটা আগে দেখবো, তাহলে বুঝতে পারবো যে কোন জিনিসটা বেশি তৈরি হবে। তো প্রথমত হাইড্রোজেন ব্রোমাইড, এখানে ব্রোমিনের যে তড়িৎ ঋণাত্মকতা বেশি, সেই কারণে অসম বিভাজন ঘটছে, হাইড্রোজেন প্লাস তৈরি হচ্ছে, ব্রোমিন মাইনাস তৈরি হচ্ছে। আচ্ছা, এরপরে বিক্রিয়ার দ্বিতীয় ধাপে যেটা ঘটছে, এই অ্যালকিনটার সাথে প্রথমে আমাদের H প্লাসটা বিক্রিয়া করছে। এইখানে দেখো দুইটা জিনিস তৈরি করেছে, এই দুইটা জিনিসকে কি তুমি চেনো? দেখো, একটা কার্বনের সাথে দুইটা হাত আর এখানে একটা প্লাস, অর্থাৎ কি? এটা আমার 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর এই কার্বনেটার ক্ষেত্রে দেখো, এক হাতে একটা কার্বন, অর্থাৎ এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আমরা কার্বোক্যাটায়ন দুইটা পেয়েছি। এবার ওদের সাথে একটা করে ব্রোমিন যুক্ত হয়ে এই ক্ষেত্রে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এই ক্ষেত্রে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড তৈরি করলো। তো এখন আমার প্রশ্ন যেটা, তৈরি হবে কোনটা বেশি? আমরা আগে থেকেই জানি যে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের স্টেবিলিটি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের থেকে বেশি। তো 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যদি বেশি স্টেবল হয়, তাহলে তো সেই বেশি তৈরি হবে, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড তো বেশি তৈরি হবে না। যদি 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের স্টেবিলিটি বেশি হয়, অর্থাৎ তার তৈরির হার বেশি হয়, সুতরাং প্রধান উৎপাদ হবে এই 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন যত বেশি তৈরি হবে, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড তত বেশি তৈরি হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের প্রধান যৌগ হচ্ছে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তো এইখানে অনেক সময় এভাবে এই জায়গাটা এক্স দেওয়া থাকে এবং এইভাবে দেওয়া থাকে যে 90%, আর এখানে দেওয়া থাকে 10%। তো কোনটা 90% কোনটা 10% এটা তো বুঝতে পারবা, কারণ 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের যেটা তৈরি হচ্ছে, 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যেহেতু বেশি, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের স্টেবিলিটি বেশি, 90% ওটাই তৈরি হবে। আশা করি ক্লিয়ার। পরের টপিক যেটা, এটা হচ্ছে অ্যান্টি মার্কনিকভ বা খারাসের নীতি বা বিপরীত মার্কনিকভ নীতি। তো এই ক্ষেত্রে আমার দুইটা টার্ম আছে। একটা হচ্ছে H2O2 বা R2O2 এর উপস্থিতিতে, H2O2 আর R2O2 কি? একটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, একটা হচ্ছে জৈব পারঅক্সাইড। এদের উপস্থিতিতেই শুধুমাত্র খারাসের নীতি হয়। আর দ্বিতীয় যে শর্ত, সেটা হচ্ছে শুধুমাত্র হাইড্রোজেন ব্রোমাইডের ক্ষেত্রে, অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন আয়োডাইড এগুলো কোনোটার ক্ষেত্রেই হবে না, শুধুমাত্র হাইড্রোজেন ব্রোমাইডের ক্ষেত্রে অ্যান্টি মার্কনিকভ দেখা যাবে। তো বিপরীত জিনিসটা হচ্ছে কিভাবে, এটা জন্য আমাকে আগে কৌশলে যেতে হবে। তো প্রথমে আমি আসি, এখানে আমরা জৈব পারঅক্সাইড নিয়ে কাজ করেছি, চাইলে তোমরা হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে দেখাতে পারো। জৈব পারঅক্সাইডের এই ক্ষেত্রে যেহেতু দুইটা সমান জিনিস আছে, সুষম বিভাজন করছে, অর্থাৎ এখানে প্রথমে দুইটা ফ্রি রেডিক্যাল তৈরি হলো। এখন এই ফ্রি রেডিক্যালটা আমার HBr এর সাথে যখন বিক্রিয়া করছে হাইড্রোজেন ব্রোমাইডের সাথে, তখন আমার এই যে ব্রোমিন ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে আর অ্যালকোহল তৈরি হচ্ছে। আচ্ছা, অ্যালকোহলের তো আমার কাজ নাই,
এই ব্রোমিন ফ্রি রেডিক্যালটা গিয়ে আমার অ্যালকিনে আক্রমণ করলো প্রথমে আমার এখানে কি তৈরি করছে দেখো, একটা 2 ডিগ্রি আর একটা 1 ডিগ্রি, আবারও 2 ডিগ্রি 1 ডিগ্রির প্রসঙ্গ আসছে, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এখানে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আচ্ছা, তার সাথে আবার এইচবিআর এর বিক্রিয়ায় এখান থেকে একটা হাইড্রোজেন গিয়ে ওর সাথে যুক্ত হয়, এখান থেকে একটা হাইড্রোজেন গিয়ে এর সাথে যুক্ত হয়, ফলে আমার কাঙ্ক্ষিত উৎপাদটা পেয়ে যাচ্ছি। শেষে ব্রোমিন থাকছে, দুইটা ফ্রি রেডিক্যাল, ওরা একসাথে বিক্রিয়া করে আবার ব্রোমিন তৈরি করে ফেলে। আচ্ছা, এখন প্রশ্ন যেটা, এইখানেও আমার 2 ডিগ্রি হলো 1 ডিগ্রি হলো, 2 ডিগ্রি স্টেবিলিটি বেশি, আমি জানি 2 ডিগ্রি তৈরি হবে, হ্যাঁ কথা তো ঠিক, কিন্তু 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কি উৎপন্ন হয়েছে এখানে? এখানে তৈরি হয়েছিল 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ফলে এই যৌগটা যে বেশি স্টেবল সেটা আমি বুঝতে পারছি। বিক্রিয়া শেষে তুমি দেখলা এখানে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড পেয়ে গেছো, তাহলে কি হলো, প্রবলেমটা কোথায় হয়েছে? আচ্ছা, আগের বিক্রিয়াতে দেখো, বিক্রিয়া করছিলা কার সাথে? প্রোটনের সাথে বিক্রিয়া করছিলা না তুমি? এই প্রোপিনটার সাথে একটা H প্লাসের বিক্রিয়া, অর্থাৎ প্রোটনের বিক্রিয়া, H প্লাসের বিক্রিয়া যখন করছো তুমি, তখন তোমার এখানে একটা কার্বোক্যাটায়ন 2 ডিগ্রি তৈরি হয়েছে, এখানে 1 ডিগ্রি তৈরি হয়েছে, পরে তুমি ব্রোমিনের সাথে বিক্রিয়া দিছো, এইখানে তোমার কি হয়েছে? তুমি আগে ব্রোমিনের সাথে বিক্রিয়া দিছো, ফলে আমার এখানে কার্বোক্যাটায়ন ঠিকই 2 ডিগ্রি আর 1 ডিগ্রি তৈরি হয়েছে, কিন্তু ব্রোমিন তো আগেই প্রতিস্থাপিত হয়ে বসে আছে এখানে। তো ব্রোমিন যখন প্রতিস্থাপিত হয়ে বসে আছে, লাস্টে তো আমার গিয়ে এখানে একটা করে হাইড্রোজেন ঢুকছে। তো হাইড্রোজেন ঢোকার ফলে আমার কিন্তু 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হলেও শেষ পর্যন্ত আলটিমেটলি তৈরি হয়েছে আমার 1 ডিগ্রি হ্যালাইড। এইখানে আমার 1 ডিগ্রি অ্যালকাইল, মানে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার পরও শেষে গিয়ে তৈরি হয়েছে কিন্তু 2 ডিগ্রি হ্যালাইড। তো এই কারণেই এইখানে আমাদের পার্সেন্টেজটা উল্টে যাবে, এবং উল্টে যায় পার্সেন্টেজটা কিরকম হবে? আমাদের পার্সেন্টেজটা হবে এই যে উপরেরটা যেটা 2 ডিগ্রি ছিল ওটা এবার 10% হবে, আর নিচে যেটা 1 ডিগ্রি ছিল এটা এবার 90% হবে। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের সিকিউ শুরু। ঠিক আছে, তো প্রথম টপিক যেটা আমাদের লেখা আছে C4H8, C4H8 যৌগের দুইটা সমাণু, একটা প্রতিসম একটা অপ্রতিসম। বি যৌগটা HBr এর সাথে বিক্রিয়ায় সি উৎপন্ন করে। গ নাম্বার প্রশ্নে বলেছে উদ্দীপকে বি যৌগ থেকে সি যৌগ প্রস্তুতির কৌশল আলোচনা করো। আচ্ছা, তো বি যৌগটা অপ্রতিসম, তার সাথে বিক্রিয়া হচ্ছে HBr এর, অপ্রতিসমর সাথে বিক্রিয়া হচ্ছে HBr এর। প্রশ্ন দেখে সবাই খুশি, বিপরীত মার্কনিকভ দিয়ে দিছে? না, বিপরীত মার্কনিকভ দেয়নি। HBr বলেছে দেখেই যে বিপরীত মার্কনিকভ হবে তা না। হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া হলেও আমি আর একটা কথা বলছি, সেটা হচ্ছে পার অক্সাইড, জৈব পার অক্সাইড অথবা হাইড্রোজেন পার অক্সাইড, এই জিনিসটার উপস্থিতি লাগবে। এই জিনিসটা যতক্ষণ না থাকবে ততক্ষণ পর্যন্ত অ্যান্টি মার্কনিকভ হবে না, অর্থাৎ এইখানেও আমার মার্কনিকভ কৌশলে কাজ করতে হবে। তাহলে গ নাম্বার কি বলেছে? উদ্দীপকের বি যৌগ থেকে সি যৌগ প্রস্তুতির কৌশল আলোচনা করো। এইখানে আমার মার্কনিকভের কৌশল আলোচনা করতে হবে। ঘ নাম্বারে বলেছে উদ্দীপকের এ এবং সি যৌগ দুটার মধ্যে দুইটি ভিন্ন ধরনের সমানতা প্রদর্শন করে। দেখি তো আমাদের এ যৌগ আর সি যৌগ, এ যৌগটা কি ছিল? প্রতিসম বলেছে। যদি আমরা প্রতিসম করি, 4 কার্বন বিশিষ্ট, এই জিনিসটা দেখো, দ্বিবন্ধনযুক্ত কার্বনের এই দুই হাতে ভিন্ন ভিন্ন মূলক আছে, অর্থাৎ এটা যে জ্যামিতিক সমানতা দিবে এটা তোমরা সবাই জানো। দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে সি যৌগ। সি যৌগ মানে আমার যেটা তৈরি হয়েছে এখান থেকে, এটার সাথে যদি আমার HBr এর সংযোজন ঘটে, তাহলে আমার তৈরি হবে কোনটা? নরমালি হিসাবে আগে লিখি, 4 কার্বন, 1 2 3 4, 4 কার্বন, এখানে ছিল দ্বিবন্ধন, অপ্রতিসম যেহেতু বলেছে, অপ্রতিসম মানে এখানে ছিল, এর সাথে আমার দ্বিবন্ধন যুক্ত, অর্থাৎ এখানে ব্রোমিন, এখানে হচ্ছে হাইড্রোজেন CH3 CH3। আচ্ছা দেখো, এই কার্বনটার ক্ষেত্রে দেখো, এক হাতে এক হাতে আছে হচ্ছে মিথিলিন মূলক, মানে অ্যালকাইল মূলক, আর এক হাতে আছে ব্রোমিন, আর এক হাতে আছে হাইড্রোজেন, আর এক হাতে একটা বড় জিনিস। এই কার্বনটার 4 হাতে 4টা জিনিস আছে কিনা? 4 হাতে 4টা জিনিস থাকলে আমরা কি বলেছি? সেটা কাইরাল কার্বন, অর্থাৎ সে আলোক সমানতা দেখাবে। সুতরাং উদ্দীপকের এ আর সি যৌগে ভিন্ন ধরনের সমানতা দেখা যায়, এটা তো তোমাদের ক্লিয়ার। ঠিক আছে, পরের প্রশ্নে যাই। আচ্ছা, এই প্রশ্নে কি বলা হয়েছে? আচ্ছা, প্রোপিনের সাথে এখানে HBr ওরা লেখে নাই,
HBr এর বিক্রিয়া হয়েছে এই জায়গায় হাইড্রোজেন ব্রোমাইডের। তো হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়ায় আমার তৈরি হচ্ছে 10% একটা উৎপাদ, 90% একটা উৎপাদ। এটা তো আমরা জানি যে 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, স্বাভাবিক 2 ডিগ্রি তৈরি হচ্ছে বেশি। দেখছো এখানে কিন্তু পারঅক্সাইড লেখা নাই, সেই কারণে ওরা মার্কনিকভ দেখাইছে। এটা তোমাদের খেয়াল রাখতে হবে, পারঅক্সাইড না থাকলে কিন্তু সবসময় মার্কনিকভ হবে। আচ্ছা, প্রদত্ত সমীকরণে 90% উৎপাদ কিভাবে পাওয়া যাবে? আচ্ছা, 90% উৎপাদ কিভাবে পাওয়া যাবে? মার্কনিকভ নীতি। ঘ নাম্বার প্রশ্নটা বলেছে প্রদত্ত সমীকরণটির 10% উৎপাদকে 90% উৎপাদে পরিণত করতে করণীয়। অ্যান্টি মার্কনিকভ নীতি। শুধু লিখতে হবে যে এই ক্ষেত্রে জৈব পারঅক্সাইড অথবা হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করতে হবে। ঠিক আছে, পরের প্রশ্ন। CnH2n-2 তার সাথে হাইড্রোজেন আর প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের বিক্রিয়া দিচ্ছে, ডি আর ই তৈরি হচ্ছে, অপ্রতিসম বিকারক হচ্ছে ই। এখন গ নম্বর বলেছে ই সমানুর সাথে HBr এর বিক্রিয়া, অর্থাৎ আবারও মার্কনিকভ কৌশল। আর এ এবং ডি যৌগের মধ্যে কোনটা সিস্টান্স সমানতা প্রদর্শন করবে? এ যৌগ কি? আমার এ যৌগটা হচ্ছে অ্যালকাইন। ডি যৌগটা কি? প্রতিসম অ্যালকিন। তো প্রতিসম অ্যালকিন আর অ্যালকাইনের মধ্যে কে সিস্টান্স সমানতা প্রদর্শন করবে? আমরা প্রথমের স্লাইডেই বলেছিলাম যে অ্যালকাইনের ক্ষেত্রে শুধুমাত্র প্রতিটা কার্বনে একটা হাত ফাঁকা, অ্যালকিনের ক্ষেত্রে 2টা হাত ফাঁকা। তাহলে কে অবশ্যই আমরা জানি যে অ্যালকিন সিস্টান্স সমানতা প্রদর্শন করবে। ঠিক আছে, পরের স্লাইডে যাই। ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানির বিক্রিয়া, এই বিক্রিয়ায় যে ইথাইন তৈরি হয় এটা তোমরা সবাই জানো। কারণ ইথাইনের সাথে হাইড্রোজেন আর প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের বিক্রিয়ায় যে ইথিন তৈরি হয় এটাও তোমরা সবাই জানো। এখন গ নম্বরে বলেছে উদ্দীপকের এ হতে কিভাবে অ্যারোমেটিক যৌগ প্রস্তুত করা যায়। আচ্ছা, কিভাবে ইথাইন থেকে অ্যারোমেটিক যৌগ অর্থাৎ বেনজিন প্রস্তুত করা যায় এটা আমরা অ্যারোমেটিক ক্লাসে আলোচনা করেছি, যে আয়রন নলের উপস্থিতিতে 450 ডিগ্রি সেলসিয়াস তার তাপমাত্রায় অ্যালকাইন হচ্ছে ট্রাইমার গঠন করে, যেটাই হলো বেনজিন। আচ্ছা, ঘ নম্বরে বলেছে উদ্দীপকের এ এবং বি এর মধ্যে কোনটি অধিক অম্লীয় তা বিশ্লেষণ করো। উদ্দীপকের এ হচ্ছে অ্যালকাইন, বি হচ্ছে অ্যালকিন। অ্যালকাইন আর অ্যালকিনের মধ্যে কি অধিক অম্লীয়? আমরা জানি অ্যালকাইন 1 অধিক অম্লীয়, অর্থাৎ ইথাইন বেশি অম্লীয়। 3টা বিক্রিয়ায় দেখিয়ে দিবা, ঘ নম্বরে ফুল নম্বর দিবে। ঠিক আছে, পরের প্রশ্ন। আচ্ছা, ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানির বিক্রিয়া কক্ষ তাপমাত্রায়, আবারও আমাদের অ্যালকাইন তৈরি হচ্ছে এখানে। অ্যালকাইন CH ট্রিপল বন্ড CH। আচ্ছা, আয়রন চূর্ণ দিলাম, আমার এখানে তৈরি হবে বেনজিন। গ নম্বর প্রশ্ন বলেছে উদ্দীপকের এ যৌগ থেকে কিভাবে ইথানল প্রস্তুত করা যায়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে উদ্দীপকের এ থেকে কিভাবে ইথানল প্রস্তুত করা যায়, অর্থাৎ অ্যালকাইন থেকে কিভাবে ইথানল প্রস্তুত করা যায়। আমরা বিক্রিয়াটা দেখে নিই। দেখো, এই বিক্রিয়াটা তোমরা 9-10-এও দেখে আসছো, অনেকের হয়তো খেয়াল নাই, একবার দেখলেই মনে পড়ে যাবে। আমরা লিখতাম না 20% H2 আর হচ্ছে 2% Hg2+, এই জিনিসটাই আমরা যেটা লিখতাম যে 20% H2 আর 2% Ag2+, এটা আসলে কোত্থেকে আসছে? 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট আর 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালকাইনের সাথে যখন পানির বিক্রিয়া দিব, প্রথমে কি তৈরি হচ্ছে দেখো, ইন অল, একটা ইনল যৌগ তৈরি হয়। এই ইনল যৌগটা পরে পুনর্বিন্যাসের মাধ্যমে আমার ইথানল তৈরি করে। এই 2টা ধাপ দেখাই দিলেই তোমাকে গতে ফুল নম্বর দিবে। প্রথম ধাপে এটা দেখাবা, দ্বিতীয় ধাপে এটার পুনর্বিন্যাস করে আমার ইথানল পাওয়া গেল। দেখো, ডাবল বন্ডটা এখানে অক্সিজেনের কাছে শিফট হয়েছে, আর অক্সিজেনের এখানে যে হাইড্রোজেনটা ছিল সেই হাইড্রোজেনটা এখানে যে শিফট হয়ে গেছে। CH3 C ডাবল বন্ড ও, আর এখানে একটা CH, ইথানল প্রস্তুতি। ঠিক আছে, আচ্ছা, ঘ নম্বর প্রশ্নে বলেছে ব্রোমিন দ্রবণের সাথে এ এবং বি যৌগের আচরণে ভিন্নতা প্রকাশ পায়। এ হচ্ছে অ্যালকাইন, বি হচ্ছে বেনজিন। ব্রোমিন দ্রবণের সাথে অ্যালকাইন বিক্রিয়া দেয়, ব্রোমিন দ্রবণের সাথে বেনজিন তো বিক্রিয়া দিবে না। এটা আমরা ব্রোমিনের অ্যারোমেটিসিটি ওই অংশেই পড়ে এসেছি প্রথম ক্লাসটা, আর একবার দেখে নিবে দরকার পড়লে যদি কনফিউশন থাকে। আচ্ছা, এটা গেল নেক্সট টপিক। আচ্ছা, ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানির বিক্রিয়া এম তৈরি হচ্ছে, আবারও আমাদের ইথাইন। ইথাইনকে আয়রন নল দিলে আমার তৈরি হচ্ছে বেনজিন। আচ্ছা, এর পরের গুলো বেনজিন রিলেটেড, অ্যারোমেটিক অংশ আমার দরকার নাই। উদ্দীপকের এম যৌগটির অম্লধর্মিতার কারণ ব্যাখ্যা করো। অ্যালকাইনের অম্লধর্মিতার কারণ পারবা না, আমরা প্রথমে একটা স্লাইডে 3টা বিক্রিয়া দেখিয়েছি। সোডিয়ামের সাথে বিক্রিয়া, ডাই অ্যামিন সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া এবং ডাই অ্যামিন
কপার ক্লোরাইডের সাথে বিক্রিয়া। 3টা বিক্রিয়া দেখায় দিবা, গ নম্বরে ফুল মার্কস দিবে। ঘতে বলেছে এন আর এল যৌগদ্বয়ের মধ্যে নাইট্রেশন বিক্রিয়া অ্যারোমেটিক অংশ ছিল, ওখান থেকে আরেকবার দেখে নেবে। ঠিক আছে, এবার আমাদের পরবর্তী প্রশ্নে দেখা যাক। আচ্ছা, এর সাথে হাইড্রোজেন আর প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের বিক্রিয়া দিচ্ছে, অর্থাৎ আমাদের এটা কি? হুম, এইখানে এই যে এর সাথে হাইড্রোজেন আর প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের বিক্রিয়া দিচ্ছে, অর্থাৎ এই জিনিসটা যে ইথাইন সেটা আমরা বুঝতেই পারছি। বি যেটা তৈরি হলো সেটা যে অ্যালকিন, এটাও আমরা বুঝতে পারছি। পরের টুকু আছে আমাদের ওজনীকরণ। ওজনীকরণ যেহেতু এখনো পড়ানো হয়নি, সুতরাং ওই অংশটুকু আমরা বাদ রেখে বাকিটুকু দেখি কি করতে পারি। উদ্দীপকের এ এবং বি যৌগের মধ্যে পার্থক্য সূচক পরীক্ষা সমীকরণ লেখো। মানে অ্যালকাইন আর অ্যালকিনের মধ্যে পার্থক্য সূচক। অ্যালকাইন তো অম্লধর্মী, অ্যালকাইনের 3টা বিক্রিয়া আছে, তুমি অ্যালকাইনের 3টা বিক্রিয়া দেখালেই হয়ে যাবে। অ্যালকিনের ক্ষেত্রে তো সেই অম্লধর্মিতার বিক্রিয়া তুমি দেখাতে পারবা না, সুতরাং অ্যালকাইন অ্যালকিনের পার্থক্য সূচক বিক্রিয়া ওই 3টা দেখালেই হবে। ঘ নম্বরে যেহেতু হ্যালোফর্ম বিক্রিয়া বলেছে, এগুলো আমাদের অ্যালডিহাইড কীটন অংশে আছে, ওটা যখন পড়াবো তখন সেটার সাথে আমরা কোরিলেট করে পড়ে নেব। লাস্ট প্রশ্ন আজকের, এটা হচ্ছে অ্যালকাইনের সাথে আমাদের হাইড্রোজেন প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের বিক্রিয়া, অর্থাৎ প্যালাডিয়াম বেরিয়াম সালফেট যে আমাদের প্রভাবক বিষ এটা আমরা জানি। হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দেওয়াতে আমাদের তৈরি হচ্ছে অ্যালকিন। তো এই যে অ্যালকিন সদস্যটা তৈরি হলো, এর 2টা সমাণু দেখানো হয়েছে, একটা প্রতিসম একটা অপ্রতিসম। ঠিক আছে, এখন গ নম্বরে বলেছে উদ্দীপকের ই সমাণুর সাথে HBr এর বিক্রিয়া সমীকরণ সহ ব্যাখ্যা করো। ই যৌগ হচ্ছে অপ্রতিসম, এর সাথে যখন আমি হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়া দেব তখন আমাদের কি মার্কনিকভ কৌশল আলোচনা করা লাগবে, গ নম্বর পারবে। ঘতে বলেছে উদ্দীপকের এ এবং ডি যৌগের মধ্যে কোনটা সিস ট্রান্স সমানতা প্রদর্শনে সক্ষম। উদ্দীপকের এ আর ডি, এটা হলো এ, এটা হলো ডি। সেই প্রথম প্রশ্নটার মতোই অ্যালকিন আর অ্যালকাইনের মধ্যে কে সিস ট্রান্স সমানতা প্রদর্শনে সক্ষম। আর এটাই ছিল আমাদের আজকের শেষ প্রশ্ন। তো আশা করি এই রিলেটেড কোনো টপিকে তোমাদের এতটুকু সমস্যা থাকার কথা না। ক্লাসটা খুবই মনোযোগ সহকারে করার চেষ্টা করবে এবং পারলে নোট ডাউন করে বা স্ক্রিনশট তুলে যেভাবে তোমাদের তথ্যগুলো কালেক্ট করা সম্ভব করবে। তো আশা করি এই ক্লাসটা করে যদি তোমাদের কিছু উপকার হয়ে থাকে তাহলে আমারও ভালো লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।